দাদা, আমি প্রথমেই বলে রাখি আমি কোনো ফাইন্যান্সিয়াল গুরু নই। আর আমি কেরিয়ার ধরলে আমি ফেলিওর। হ্যাঁ, অনেক পড়াশোনা করেছি, তো সেই জায়গা থেকে বলছি যে এমার্জেন্সি ফান্ড, হ্যাঁ, আমি কি করে বানাই আর কি। সবাই বলে এমার্জেন্সি ফান্ড বানা, এমার্জেন্সি ফান্ড বানা, মানে ওই বাচ্চাদের যেরকম সবাই বলে ফোকাস বাড়া ফোকাস বাড়া, কিন্তু কি করে ফোকাস বাড়াতে হয় সেটা আর বলে না। তো আমি কি করে এমার্জেন্সি ফান্ড বানাই, বা আমার যারা কাছের আমার মতো যারা তাদের বন্ধু বান্ধবদের বলি, সেইটা বলার চেষ্টা করছি। এটা নিয়ে বিতর্ক করার কোনো দরকার নেই, যাদের পছন্দ হবে না। কারণ এমার্জেন্সি ফান্ড একটা এমনই জিনিস, বিশেষ করে আমার মতো যারা শিকড় ছাড়া মানুষ আর কি, হ্যাঁ, মানে পশ্চিমবঙ্গের বাইরের বাঙালি, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বাইরের বাঙালি, আমরা তো চাইতে পারবো না, আমার এই দেশে কেউ নেই। তারপরে একটা ইগো আছে, আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সেখান থেকে পাওয়া, বা যাই হোক, একটা ইগো আছে বাঙালি ছেলেদের, যেটা থাকে যে বউ রোজগারে খেতে পারবো না, সরকারের থেকে সাহায্য নিয়ে বাঁচতে পারবো না, হিন্দু ছেলে, হ্যাঁ, বা যাই হোক, মানে হিন্দু হোক বা যেই ধর্মই হোক, ভগবান ভদ্রলোক আমাদের সুস্থ সবল শরীর দিয়েছেন, করে খেতে হবে। সরকারি সাহায্য নিয়ে খাওয়ার কোনো মানে হয় না। তো যাই হোক, যেই পরিস্থিতিতে হোক, যে হোক, কিন্তু এমার্জেন্সি ফান্ড একটা বড় জিনিস। এমার্জেন্সি ফান্ড একটা মনের জোর, আমি যেটা বিশ্বাস করি আর কি। মানে অ্যাটলিস্ট 3 মাসের, হ্যাঁ, মানে আরও বেশি হলে 6 মাস হলে বেটার, কিন্তু 3 মাস ঘর সংসার চালানোর জন্য যেটুকুনি দরকার সেটা যেন আমার কাছে থাকে। হ্যাঁ, যে করেই হোক, যাতে আমার দরকার পড়লে, মানে বিপদে পড়লে তারপরে জোগাড় করব, সেটা অনেক স্ট্রেসফুল হয়ে যায়। কিন্তু তার আগে থেকে যদি জোগাড় করে রাখা যায়, তাহলে কিন্তু ব্যাপারটা একটু সহজ হয়। কিন্তু ওই চাইলেই তো আর, টাকা তো আর গাছ নেই, চাইলেও তো আর হয় না। তো আমি কিভাবে করি? ধরুন আমাদের দুটো গাড়ি আছে, রাখতে হয় এখানে, কারণ এখানে তো বাস ট্রেন বলে কিছু নেই, রুরাল আমেরিকা। তো গাড়ি 7 বছরের লোন, একটা গাড়ি শোধ হয়ে গেছে 2017, কিন্তু 2022 যে গাড়িটা কিনেছি সেটা 7 বছরের লোন এখনো শোধ হয়নি। তাহলে গাড়ির পেমেন্ট আছে, আচ্ছা, দুটো গাড়ির জন্য ইন্স্যুরেন্স আছে, বাড়ির পেমেন্ট আছে, হ্যাঁ, 30 বছরের লোন, আচ্ছা, বাড়ির ইন্স্যুরেন্স আছে, আচ্ছা, ইন্টারনেটের বিল আছে, গ্যাসের বিল আছে, ইলেকট্রিকের বিল আছে, ওয়াটার বিল আছে, বাচ্চাদের প্রতি সপ্তাহে প্রাইমারি স্কুলে ওদের ওই খাবার দেবে, সেই খাবারের পয়সা ভরে দেওয়া আছে 3টে বাচ্চা। মানে আরও আরও, মানে এগুলো তো জাস্ট মানে টপ মাথার উপরে এলো বলে বলে দিলাম। মানে এই খরচগুলো, এইগুলো সব জোগাড় করলে, আমি যদি খুব কিপটেমি করেও চালাই, হ্যাঁ, তাহলে আমাকে অ্যাটলিস্ট $3,000 আমাকে থাকতে হবে প্রতি মাসে। তো আমি করি কি, মানে আমার যেটা আর কি স্টাইল, সেটা হচ্ছে $3,000 3 মাস, ধরুন 9,000, তো আমি ওই $10,000, হ্যাঁ, একটা পার্সোনাল লোন নিয়ে নিই। এটার ইকুইভ্যালেন্ট হতে পারে ইন্ডিয়াতে যারা আছেন, বা মানে ভারত, মানে আমেরিকাতে যারা আছেন, বা ইউরোপে যারা আছেন। তো আমি ওই একটা, ধরুন $10,000 যদি আপনি একটা ব্যাংকের থেকে পার্সোনাল লোন নেন, হ্যাঁ, 5 বছরের জন্য, ওরা প্রচুর ইন্টারেস্ট নেবে আমি জানি। মিনিমাম 15% মতো ইন্টারেস্ট নেবে। তো আমি এই নাম্বার ক্রাঞ্চিং বলছি আর কি, আমার মানে বিজনেস ক্যালকুলেটারে জাস্ট নাম্বারগুলো চেক করলাম। আমার তো একটা MBA আছে, তো কিনতে হয়েছিল বিজনেস ক্যালকুলেটার। তো যাই হোক, যে কোনো জায়গা থেকে আপনি যদি ক্যালকুলেট করেন যে $10,000 যদি আপনি ধার করেন, কথার কথা বলছি, হ্যাঁ, যেটা তোমার 3 মাসের কোনো ক্রমে সংসার চলে যাবে পিঁপড়ের পেছন চেপে, তার 15% ইন্টারেস্ট 5 ইয়ার্স, আমাকে প্রতি মাসে মান্থলি পেমেন্ট দিতে হবে $237.90, $237.90। আমি জানি লোকে বলছে আবার ধার করে ঘি খাওয়া, গল্পটা শুনেন পুরোটা। এবার টোটাল ইন্টারেস্ট আপনি যেটা দিচ্ছেন সেটা কিন্তু অনেক। এই 5 বছরে এই ব্যাংক বলুন, যে অর্গানাইজেশন বলুন, যে আপনাকে পার্সোনাল লোনটা দিচ্ছে, তারা কিন্তু প্রফিট করছে $4,273.96, $4,273.96। এখন আপনি যদি ওইটা দেখেন, তাহলে কিন্তু আপনার মনে হবে, বাবা, আমি $10,000 এই যে ধার করছি, এটা তো আমার ধার করার কোনো দরকারই নেই, আর আমি ওদেরকে বড়লোক করে দিলাম। দেখুন, ওইটাকে যদি 60 দিয়ে ভাগ করেন, কামস অ্যারাউন্ড $71.24। আমার 5 বছর ধরে মেন্টাল পিসের জন্য প্রতি মাসে যদি আমাকে কেউ বলে যে ভাই তুই $71.24 দে প্রতি মাসে, আমি মনে করি ওটা প্রাইস অফ মেন্টাল পিস। আমি বিতর্ক চাই না, এটা থাকতে পারে। এবার আমি কি করবি, ওই $10,000 ধরে আমি ধার করলাম, হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিয়ে, আমি খুব ভীতু মানুষ, আমি ওটাকে সেভিংস অ্যাকাউন্টে রেখে দিই। ওই যা হোক, মানে অ্যাটলিস্ট নষ্ট হবে না, ওটা FDIC ইনসিওর্ড। তাতে আমি জানি যে আমার যদি খুব 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 দরকার পড়ে, তাহলে আমি ওই আমার অ্যাটলিস্ট 3 মাস আমি চালিয়ে দিতে পারবো। হ্যাঁ, ওর একটা চাকরি আছে, আমাদের 3টে বাচ্চা, একটা চাকরিতে চলে না, কিন্তু আমি ওটার উপরে ডিপেন্ড করি না এখনো পর্যন্ত। ভগবান আশীর্বাদ বলুন আর যাই বলুন, পিতৃপুরুষের আশীর্বাদ বা বাঙালি ইগো বলুন, আমি কারো খাই না পড়ি না, নিজে চালিয়ে নিই এই এদিক ওদিক করে।
নিজেরটাও চালিয়ে নিই, বাচ্চাদেরটাও চালিয়ে নিই, আর ওদের কলেজ টিউশন করে গল্প করবো। কিন্তু ইমার্জেন্সি ফান্ডটা ভীষণ জরুরি। ওটা হচ্ছে একটা মনের জোর, হ্যাঁ, যে আমার কাছে 3 মাসের, ব্যাঙের আধুলির মতো আমার কাছে 3 মাসের ঘর চালানোর টাকা আছে। এখন একসঙ্গে তো আর 3 মাসের এই টাকাটা জোগাড় করবো, এটা জোগাড় করতে মানুষের বছরের পর বছর কেটে যায়, ইমার্জেন্সি ফান্ড হয় না। আমি হিসাব করে দেখেছি, সেই কারণে আমার বন্ধু বান্ধবদের বলি ট্রাই দিস। আমি জানি এটা রিস্কি, কিন্তু এটা তুই তো ওই পয়সাটা নিয়ে তো তুই তো মানে ঝালমুড়ি খাচ্ছিস না, এই পয়সাটা ক্যাপিটালাইজড হয়ে যাচ্ছে। মানে ওই সায়েন্সে যেটাকে বলে এনার্জির নিত্যতা সূত্র আর কি, রাইট? আমরা মানে এনার্জি তৈরিও করতে পারি না, ডিস্ট্রয় করতে পারি না, একটা ফর্মে এনার্জিকে আর একটা ফর্মে নিয়ে চলে যাই। তা আমি এই $10,000 পার্সোনাল লোনটা নিয়ে এটাকে আমি সেভিংস অ্যাকাউন্টে রেখে দিলাম, যে ওটা আমার মনের জোর। আর প্রতি মাসে আমি আগামী 5 বছর ধরে $237.90 করে আমাকে দিয়ে যেতে হবে। ওই ডিসিপ্লিনটা লাগবে, কিন্তু ওই পয়সায় হাত দেওয়া যাবে না। ওটা ইমার্জেন্সি ফান্ড মানে ইমার্জেন্সি ফান্ড। এবারে ওর কোনো সাইড থিং আছে। কখনো কখনো আমি যেরকম করি, ধরুন আমি এই হিসেবটা করলাম, দিয়ে দেখলাম যে আমাকে 5 বছরে $10,000 ধার করলে এমার্জেন্সি ফান্ডের জন্য 3 মাসের, হ্যাঁ, আমাকে ইন্টারেস্ট দিতে হবে $4,273.96। এবার হয়তো আমি একজনকে বন্ধু বান্ধবকে চিনি, তাকে গিয়ে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করলাম, এই নাম্বারগুলো দেখালাম, দেখলাম দেখ আমার একটা ইমার্জেন্সি ফান্ড এরকম তৈরি করার জন্য $10,000 মতো আমি ভাবছি 3 মাসের অ্যাটলিস্ট। হ্যাঁ, এটা আমি ব্যাংক থেকে ধার করতে পারি, কিন্তু আমাকে ব্যাংকে দিতে হবে হচ্ছে $4,273। বন্ধু হিসাবে নয়, তুই যদি বিশ্বাস করিস আর যদি রিস্ক নিতে চাস, বন্ধু হিসাবে আমাকে মুখ দেখে দিবি না। কিন্তু বন্ধু হিসাবে তুই যদি আমাকে $10,000 ধার দিস, ব্যাংকে $4,273.96 বড়লোক করার থেকে আমি তোকে দেবো $3,000। হ্যাঁ, এবার এই 10,000 আর 3,000 দিয়ে 13,000 হলো, ওটাকে 60 দিয়ে ভাগ করে প্রত্যেক মাসে খাই বা না খাই তোকে পৌঁছে দেবো। যদি মনে হয় বন্ধু হিসাবে নয়, এগেন বন্ধুর সঙ্গে টাকা পয়সা গোলাস না বাবা, আমি নাও দিতে পারি, আমি ফুটে যেতেও পারি, আমি বদলে যেতেও পারি, এটা ভেবেও যদি তোর মনে হয়, হ্যাঁ, যে দুজনের কাজ করছিস, তোদের টাকা পয়সা আছে, $3,000 ইনকাম করতে চাস, প্লাস এটা রিপোর্ট করবি কি করবি না, মানে তোদের ব্যাপার বা সামথিং, যদি রোজগার করতে চাস, কারণ ব্যাংক তো ভীষণ কম কম ইন্টারেস্ট দেয়, মানে 0.25%, ঠিক শুনেছেন, 0.25%। 100 টাকার 1 বছরের সুদ, $100 1 বছরের সুদ 25 পয়সা, 25 সেন্টস। তো যাই হোক, তো তখন বলি কখনো কখনো ওই এটা, তখন কেউ আর না না আমাদের অত টাকা পয়সা নেই, হ্যাঁ হ্যাঁ বাস, হ্যাঁ কোনো দরকার নেই, আমি জাস্ট বলে রাখলাম। কারণ আমি ভাবছি কি, যে টাকাটা যদি চেনা জানা কারো, হ্যাঁ, আমার একটা বড় মাল্টিন্যাশনাল ব্যাংক $4,200 কামানোর থেকে যদি কোনো বন্ধু বান্ধবদের $3,000 হয়, ওদের তো একটা ট্রিপ হয়ে যাবে, রাইট? আমাদের যদি $10,000 ব্যাংকে পড়ে থাকে বা কোথাও পড়ে থাকে, কারণ স্টকে পয়সা রাখা বা সামথিং, কিন্তু একটা রিস্ক আছে, কারণ আমি ফেরত নাও তো দিতে পারি, রাইট? আমি পয়সা ধার করে 24 বছর আগে এই দেশে এসেছিলাম, কেউ প্লেনের পয়সা দিয়েছিল, তারপরে এখানে আসার পয়সা দিয়েছিল, সব বাইকে ফেরত দিয়ে দিয়েছি। ওই সুনামটুকু এখনও আছে। জুমার ওপরে কেওড়া পাবলিক, ছোটো লোক পাবলিক, কিন্তু ওকে মানে কিছুটা ওকে রিলাই করা যায় আর কি। ওইটা হচ্ছে আমার ক্যাপিটাল, যে আমার বিদ্যে বুদ্ধি আর এই ক্যালকুলেশনের এইটা। আর আমি বিশ্বাস করি না, প্রথমে বলে না না আমাদের অত পয়সা করি নেই, মানে জাস্ট বন্ধু বান্ধবদের মধ্যে ওই রকম। বিশ্বাস করুন 1-1.5 ঘন্টা পরে আপনি যদি ঠিকঠাক ক্যালকুলেশন করেন, আর এটা যদি এই স্ট্র্যাটেজি যদি নেন, 1-1.5 ঘন্টা পরে সে আপনাকে ফোন করে বলে আমি না, বউকে জিজ্ঞেস করলাম, বউ বললো তোমার বন্ধুর বিপদে তো তুমি দেখবে, ঠিক আছে আমি দিয়ে দেবো। এই সল আমার মাস্টারমশাই যেটাকে বলতেন, যে উই পুট ফ্লাওয়ার্স ইন ডেড বডি, রাইট? সবাইকে একটা এসকেপ রুট দিতে হবে। কিন্তু এটা ভাববেন না আপনি বন্ধুকে $3,000 দিয়ে বড় লোক করছেন, এটা ভাববেন আপনি নিজে $1,273.96 যেটা ব্যাংকে দিতে হতো সেটা সেভ করছেন, কিন্তু আপনার ইমার্জেন্সি ফান্ডটা তৈরি হয়ে গেল একটু সস্তা। এটা একটা স্ট্র্যাটেজি। আর একটা সবাই জিজ্ঞেস করে আছে যে $10,000 এই যে মানে ইন্টারেস্ট, এই যে 0.25% বা 0.5% এপিআর আমি যে রেখে দিচ্ছি, সিডি করলে ঠিক আছে, কিন্তু সিডি করলে আবার পেনাল্টি দিতে হবে যখন ভাঙবে। এটা তো ইমার্জেন্সি ফান্ড না করাই ভালো। এটাকে একদম ফ্লুইড রাখতে হবে, যাতে আপনার এই মুহূর্তে দরকার হলে 1/2 ঘন্টার মধ্যে যেন টাকাটা আপনি ক্যাশ করে নিতে পারেন, বা পরের দিন ক্যাশ করে নিতে পারেন। কারণ এমার্জেন্সি তো বলে আসবে না। তো অনেকে কুরকুর করে আর কি, বাঙালির ছেলে তো কুরকুর করে। তো আমি স্টক মার্কেট নিয়ে প্রচুর পড়াশোনাও করেছি, যখন MBA করতাম তখন পড়াশোনা করতাম, দিয়ে ওটা আমার ইটস নট মাই কাপ অফ টি। আমি সাজেশান দিই লোককে, আর বলেও দিই, যেই কারণে বলছি। তো যাদের নেহাতি কুরকুর করবে যে এই $10,000 আমি মানে ব্যাংকে রেখে দিচ্ছি, এটা বোকার, ঠিক আছে, তখন আমি তাদেরকে বলি এক কাজ কর, তুই $10,000 দুটো ভাগে ভাগ কর, 5,000 5,000, আর $5,000 দিয়ে অ্যামাজনের স্টক কেন।
অ্যামাজন, অন্য কোনো কোম্পানি না, আমি অন্য কোনো কোম্পানি জানিও না, বুঝিও না। অ্যামাজনের স্টক কেন, কারণ অ্যামাজন হচ্ছে ওরা জিনিসপত্রও বিক্রি করছে, আবার ওরা ক্লাউডও বিক্রি করছে কোম্পানিকে, ওরা সহজে উঠে যাবে না অ্যামাজন। হ্যাঁ, তোর পয়সা ধুনো হয়তো ধরবে, হয়তো হারাবি, কিন্তু পুরোটা হারাবি না, ইটস সেফার চয়েস। তো আমি বলি একান্তই যদি তোর হাত কুরকুর করে, 5 বছরের জন্য $10,000টা ধরে রাখতে যদি হাত রিয়েলি কুরকুর করে, তাহলে ওই $5,000 দিয়ে অ্যামাজনের স্টক কেন, জটা হবে, দিয়ে হাত দিবি না। ও বাড়ছে, 2 টাকা বাড়ছে, 3 টাকা কমছে, 10 টাকা বাড়ছে, 12 টাকা কমছে, আর প্রতি মাসে ওরা যা মানে প্রতি বছরে ওরা যা ডিভিডেন্ড দেবে, মানে জাস্ট কিপ অন মানে রিইনভেস্টিং দ্য ডিভিডেন্ড করে ওই $5,000 তোর এমার্জেন্সি ফান্ড ওই হবে। ফলে যদি আমার দরকার পড়ে টুক করে তুই ওয়েবসাইটে গেলে ক্লিক করলি, বেচে দিলি, সেদিনের মার্কেট প্রাইসে পরের দিন টাকাটা ইউজ করে ফেললি, বা পিসফুল সিনারিও। আর বাকি 5,000 ওয়ালমার্টে, আমি ওয়ালমার্টে বিশ্বাস করি, কারণ ওয়ালমার্ট হচ্ছে এমনই একটা জিনিস, যারা পাউরুটিও বিক্রি করছে, আবার মানি ট্রান্সফারও করছে, আবার চাইনিজ খেলনাও বিক্রি করছে, ওরাও কিন্তু সহজে উঠে যাবে না। পরে কোনো একদিন ওয়ালমার্টের গল্প বলবো, যে আমি ম্যানেজমেন্টে যখন আমি MBA করি আর কি, আমি ওয়ালমার্ট কোম্পানি আমার প্রজেক্ট স্টাডি কোম্পানি নিয়েছিলাম। ওয়ালমার্ট কোম্পানি আর ওয়ারেন বাফের অর্গানাইজেশন, ওটা আমার অল টাইম ফেভারিট। তো ওদেরকে জানার চেষ্টা করেছিলাম যতটা জানতে পারি আমার ছোটো মাথায়, সায়েন্সের বুদ্ধি দিয়ে বিজনেস বোঝা, মানে এত বেশি বয়সে তো আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি, ফ্যাকাল্টি হিসাবে টিউশন ফ্রি ছিল বলে। তো ওই জায়গা থেকে বলছি, যাদের খুব হাত খুরকুর করবে, আমি বলবো যে $10,000 যেটা এমার্জেন্সি ফান্ড 3 মাসের, ধরুন মানে আমার 3 মাসের ফান্ড, অন্যের হয়তো আরেকটু বেশি হবে বা কম হবে, বা দেশে হয়তো অন্য রকমের হবে, মানে আমি নাম্বার বলছি না, আমি কনসেপ্টটা বলছি যে কী করে আমি খুব শর্ট টার্মে উইদিন 1 মান্থ, নর্মালি কি ইমার্জেন্সি ফান্ড করতে 1 বছর লেগে যায়, 2 বছর লেগে যায়, গুরুদের কথা ধরলে। আমি যে স্ট্র্যাটেজিটা নিই, আমি গালাগালি চাই না, আমি যেটা নিই, যেটা আমার কাজ করে, অন্যের কাজ নাও করতে পারে, ডিসিপ্লিন চাই, কিন্তু যেটা ইমার্জেন্সি, ওই আজকে দরকার পড়েছে ওখান থেকে 10 টাকা নিলাম, কালকে 10 টাকা ভরে দেবো, না 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 দাদা, ওটা ইমার্জেন্সি ফান্ড মানে ইমার্জেন্সি ফান্ড, ওই টাকার থেকে আপনি একটা চাঁদি পয়সাও নেওয়া যাবে না ওখান থেকে, শুধু মাসে মাসে 5 বছর ধরে ওটা ভরে দিতে হবে, দিলে টাকাটা আপনার হয়ে যাবে, আর ওটা ইমার্জেন্সি ফান্ড হয়ে যাবে। আর কতটা ইমার্জেন্সি ফান্ড, আমার মনে হয় কেউ যদি, আমি চেষ্টা করে যাই এখনো, আমার মনে হয় যখন আপনার 1 বছরের ইমার্জেন্সি ফান্ড হয়ে যাবে, এই 5 বছর পরে আবার $10,000 ধার নিন না, দিলে ওটা 6 মাস হলো, বা এটা হলো, এই করতে করতে যদি কারো যদি হাতে যদি 1 বছরের ঘর চালানোর মতো, সংসার খরচ চালানোর মতো খোলা থাকে, মনটা অনেক অন্যরকম হয়ে যাবে। মানে তখন ওই এই মাসের গাড়ির ইন্স্যুরেন্সটা কী করে দেবো, ওই মানে বাচ্চার দাঁতের প্রবলেম হয়েছে, ডেন্টাল দেখাতে হয়েছে, দাঁতের ডাক্তারের বিল ভরতে হয়েছে, ওখানে একটা হঠাৎ করে বিল এসে গেছে, আমি কী করে করবো, এই চিন্তাগুলো কিন্তু চলে যাবে। আর এই চিন্তাগুলো যখন চলে যাবে, তখন আপনি রবীন্দ্রসঙ্গীতও ভালো এনজয় করবেন, হেমন্ত মান্নাও শুনতেও ইচ্ছা করবে, উত্তম সুচিত্রার সিনেমা দেখতেও ইচ্ছা করবে, ছেলের অঙ্ক দেখাতেও ইচ্ছে করবে। কিন্তু সবসময় যদি আপনার তাকে এই ভয়টা থাকে, বিশেষ করে আমাদের মতো যারা শিকড় ছাড়া পাবলিক, আমি তো চাইলে আমার বর্দা চাইলে দিয়ে দেবে, কিন্তু আমি তার বর্দা থেকে এখন চাইতে পারবো না দেশে গিয়ে। আর বর্দা মানে দেশে মানে টাকায় রোজগার করে, তাকে ডলারে করতে গেলে তো মুশকিল, হয়তো দিয়ে দেবে, চাইলে নিশ্চয়ই হয়তো দিয়ে দেবে, যদি চাই, কিন্তু আমি চাইতে পারবো না, আমার ইগো আছে। আর একটা হচ্ছে আমি চাই না। তো আমি এই পদ্ধতিটা ব্যবহার করে আমি খুব দ্রুত এমার্জেন্সি ফান্ড তৈরি করি। তো যাদের পছন্দ হবে তারা ফুড ফর থট ভাবতে পারেন, যাদের পছন্দ হবে না গালাগালি করবেন না, কারণ আমি বারবার বলি আমি কোনো গুরু নই, আমি ঠেকে খাওয়া পাবলিক, চূড়ান্ত ফেলিওর এক হিসাবে প্রচুর পড়াশোনা করেছি, যা শিখেছি, 50-এর দোরগোড়ায় এসে আমার মনে হয়েছে যা শিখেছি, উইথ লেস ফিয়ার অ্যান্ড লেস ফিল্টার মোর ট্রাভেল, যা শিখেছি সেটা শেয়ার করি, যদি কারো কাজে লাগে ভালো লাগবে নিজে, আর বেশ কিছু নয়। আর যাদের ক্ষমতা হবে, আবার বলছি যাদের ক্ষমতা হবে, আমার তো অনেকগুলো প্রায় সাবস্ক্রিপশন মেনটেন করতে হয়, অ্যাটলিস্ট 6টা, মাইক্রোসফট 365 বলুন, আমি তো এখন স্টে অ্যাট হোম ড্যাড, তারপরে ক্যামটেশিয়া বলুন, ডিসক্রিপ্ট যেটা এখন রেকর্ড করি বেশিরভাগ সময় সেটা বলুন, বা ভিডকিউ বলুন, ভিডআইকিউ বলুন, তারপরে আর কি স্ক্রিন প্যাল, তার একটা খরচ দিতে হয়, ক্যানভা তার একটা খরচ দিতে হয়, সব মিলে এই বাংলা আড্ডা মাত্র আমার মোটামুটি মাসে $100 বেশি করে আমাকে নেগেটিভে যায় আর কি। তো সেখান থেকে এখন ওই বিজ্ঞাপন খাতে $22, $23 করে মাসে মাসে জড়ো হয়, ওটা $100 হলে ওরা আবার ফেরত দেবে আর কি, ডেবিট করবে। তো ওই বাকি $80 সন্ধানে আছি। তো যারা মেম্বারশিপ যাদের দেওয়ার ক্ষমতা আছে, মাসে 65 টাকা যদি আপনি ভারতে থাকেন দেওয়ার ক্ষমতা আছে, যদি দেন তাহলে আমার একটু সুবিধা হয় আর কি।
এই কারণেই বলছি। আর যদি না দেন তাহলেও আমি কিন্তু এই আড্ডা মেরে যাবো, হ্যাঁ, যতদিন পারবো, যতদিনে আমি হ্যাঁ, ঘরে খেয়ে বোনের মোষ তাড়ানোর এই ইচ্ছেটা যতদিন থাকবে। আর কারণ এই বয়সে এসে মনে হয়েছে ফিরিয়ে দেওয়ার পালা। হ্যাঁ, পৃথিবী থেকে তো অনেক নিয়েছি, খাবার নিয়েছি, জল নিয়েছি, ভালো ভালো মাস্টারমশাইরা কিছু শিখিয়েছে, প্রচুর লোক পেছনটাও মেরেছে, যা শিখেছি আর কি সেইগুলো দিয়ে বলার চেষ্টা করছি। আজকে যেমন মনে হলো আড্ডার বাইরে গিয়ে এমার্জেন্সি ফান্ড আমি কীভাবে বানাই আর কি, সেটা যদি কারোর সঙ্গে শেয়ার করি, যদি কারো কাজে লাগে, ঠিক আছে, লোকে আওয়াজ দেবে যারা আমার থেকে অনেক ভালো বিজনেসের আইডিয়া আছে। হ্যাঁ, আমি তো জাস্ট সায়েন্স টিচার, পাতি সায়েন্স টিচার। হ্যাঁ, আমার বিদ্যে বুদ্ধি ফাইন্যান্সের ব্যাপারে ভীষণ কম। ইনফ্যাক্ট আমার হাতে পয়সা করি থাকে না, ওই পয়সা এলে কেউ চাইলো চলেও গেল, হ্যাঁ, আসি আবার চলেও যায়। হ্যাঁ, যেটা বই ফই পড়ে যেটা শিখেছি আর কি, এখন যেটা বলছে যে সিক্রেট অফ গুড লাইফ হচ্ছে এক্সপিরিয়েন্স। কত কম জিনিস তুমি নিতে পারবে, লেস থিংস অ্যান্ড মোর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, মানে বাচ্চারা একটা খেলনা কিনে দিলেন, খেললো, 3 মাস পরে ভুলে গেল, কিন্তু বাচ্চাটাকে নিয়ে সমুদ্রের জলে গেলেন, সেখানে সাঁতার কাটছেন, এই করছেন ওই করছেন, ওইগুলো কিন্তু হয়তো মনে থাকবে। ইটস ওগুলো ঠিক ডলার ভ্যালু হয় না আর কি। ওই জন্য আমি মাঝে মাঝে যেটা বলি আর কি, ধার করে ঘি খাই, কিন্তু এমার্জেন্সি ফান্ড যখন আসে ওই ধারতে কিন্তু আমি হাত দিই না। এমার্জেন্সি ফান্ড যদি আমি 3 মাসের সংসার খরচ বলে আমি যদি এমার্জেন্সি ফান্ড, আর প্রতি 2-3 বছর ছাড়া একটা করে আপনার মাসে কতটা আপনি দিতে পারবেন সেটা নির্ভর করে আস্তে আস্তে আগামী 15 বছরে, হুড়মুড় করে নয়, আগামী 15 বছরে আপনি যদি 3 মাস করে 9 মাসের এমার্জেন্সি ফান্ড করে ফেলেন, ইটস গুড ডিল, রাইট? ভালো থাকবেন সবাই, আবার আসবো।